28 ফেব্রুয়ারি বাংলাদেশে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে। নতুন দল আত্মপ্রকাশ হওয়ার পরে দেখুন কি ভয়ঙ্কর তাণ্ডবগুলো চলছে। সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা আবারও কেঁপেছে এবং নাহিদ এবং সার্জিসের কি হয় আপনারা দেখতে পারবেন বাংলাদেশ। এদিকে জুমার পর সমন্বয়কদের রাজনৈতিক দল আত্মপ্রকাশ হওয়ার পর থেকেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। সাধারণ শিক্ষার্থী জনগণ আবারও রাজপথে নেমে তাণ্ডব করছে। অন্যদিকে ডক্টর ইউনূসের উপরেও প্রভাব পড়ে, তাকে সবাই দোষারোপ করছে। তাহলে এই ক্ষমতার চেয়ারটিতে আবারও কে বসবে? বাংলাদেশে এই মুহূর্তে দুটো রাজনৈতিক দলের জন্ম নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে। একটি ছাত্র সংগঠন, আরেকটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভেঙে ছাত্রদের নতুন ছাত্র সংগঠন তৈরি হয়েছে। 28 ফেব্রুয়ারি ছাত্রদের আপনার নতুন কমিটি আপনার আত্মপ্রকাশ করার কথা ছিল। বিশেষ করে আজকেই কিন্তু যে হট্টগোল ইতিমধ্যে বাংলাদেশে লাগছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নতুন কমিটি, এটিকে নিয়ে, এটি আসলে শুরুর প্রথম দিক দিয়ে কিন্তু তাদের বিশৃঙ্খলা দিয়ে শুরু হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একটা স্বপ্ন দেখছিলেন অনেক আগে, এই স্বপ্নটা ওনার পূরণ হইতে যাচ্ছে। হইতে যাচ্ছে। তবে গণতন্ত্র যে দিল্লিকার লাড্ডু, এটা আমাদের মাথায় রাখতে হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, এটা কোনো নাম হইল না, ওই নামও নাই। রাজনীতি মুক্ত করার দাবি তুলে এখন নিজেরাই রাজনৈতিক সংগঠন গড়ায় মিশ্র প্রতিক্রিয়া বিভিন্ন ক্যাম্পাসে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে আসা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদকে সাথে বিভিন্ন জেলা থেকে বাস এসেছে খুব সকাল সকাল। তারা মূলত আজকে এই যে নতুন যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করবেন এবং বয়সে সবাই বেশ নেতৃত্বের জায়গায় নতুন রাজনৈতিক নেতৃত্ব তৈরির জন্য আজকে যে মহা সমাবেশের আয়োজন করছে বিএনপি এবং জামাতের যারা নেতাকর্মী আছেন, ফিলিংসটা আসলে কেমন? এই অন্তর্বর্তীকালের সরকার কিংবা সমন্বয়কদের বিরুদ্ধে দ্রুত মনে করেন আপনার বাংলাদেশের কি বলে যে আইন আছে বা সেনা প্রধান আছে, তাদের বিপরীতে মনে করেন ব্যবস্থা নিচ্ছে। অন্যদিকে এই সমন্বয়কদের বিরুদ্ধে কিছু গ্রুপ এদের এগেন্স্টে মনে করেন দাঁড়াই গেছে। আরো পাওয়ার দাঁড়াবে, কি আরো মানুষও দাঁড়াবে, আরো পাওয়ারও মনে করেন আপনাদের এগেন্স্টে মনে করেন দাঁড়াবে। হ্যাঁ, সমন্বয়কদের বিপক্ষে অনেকেই দাঁড়ানো শুরু করে দিয়েছে। দর্শক শ্রোতা, আজ জুমার পর ছাত্রদের একটা নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ হয়েছে এবং সেই দলটি হওয়ার পর থেকেই অনেক আলোচনা হচ্ছে, অনেক সমালোচনা হচ্ছে, অনেক ঘটনাও ঘটেছে। আপনারা সবাই জানেন যে গতকাল রাতে শিক্ষার্থীদের মধ্যে একটা ঝামেলা হয়েছিল, মানে সমন্বয়কদের মধ্যেই এই দলের পদকে নিয়ে। এখন কি হয়েছে সেইটা আত্মপ্রকাশ হওয়ার পরও অনেক ঘটনা ঘটছে। এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সব কিছুই আপনাদের সামনে ধারাবাহিকলি তুলে ধরবো। অন্যদিকে ডক্টর ইউনূসের উপর যে প্রভাব পড়তেছে, সবাই কিন্তু ডক্টর ইউনূসের বিপক্ষে কথা বলতেছে এবং ডক্টর ইউনূসকে অনেকে সরাসরি বলতেছে তারা নাকি ডক্টর ইউনূসকে চায় না। এইসব বিষয় মানে সম্পূর্ণ ক্লিয়ার করব এই একটি ভিডিওতে। আসুন আপনাদের জন্য যে নিউজগুলো রেডি করেছি সেইগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্য করি সমন্বয়কদের নতুন দল গঠন নিয়ে। অন্যদিকে ডক্টর ইউনূসের উপর যে প্রভাবগুলো পড়তেছে এবং সাধারণ মানুষরা যে এইসব করতেছে, এই বিষয়গুলো নিয়ে আমরা ভিডিও শেষে মন্তব্য করব। যে দুইটি বিষয় নিয়ে ছাত্রদের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম, গণতান্ত্রিক নামটা খুব কঠিন, গণতান্ত্রিক ছাত্র সংসদ নামটা দিয়েছে। নতুন নাম যেহেতু বারবার ভুলে যাওয়ার একটা ব্যাপার থাকবে। এর পরে যেটা আজকে জন্ম নিতে চলেছে সেটা হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি, গণতান্ত্রিক ছাত্র সংসদ, সেই দলের মধ্যে তুলকালাম কাণ্ড শুরু হয়েছে। আমরা মারামারির ঘটনা দেখেছি জন্মের সময়ই, সেদিনই মারামারির ঘটনা ঘটেছে এবং পরদিন গত রাতে এই ভিডিও আপনারা যখন দেখছেন তখন বলা যায় যে গতকালকে, যেহেতু 28 তারিখ পড়ে গিয়েছে, 28 তারিখে আপনারা ভিডিওটি দেখছেন, গত রাতে এই রাতেই ঘটনাটা ঘটেছে। রিফাত রশিদ, অন্যতম ফ্রন্টলাইন সমন্বয়ক, তিনি পদত্যাগ করেছেন। তিনি সহ 3 জন এই কমিটি থেকে পদত্যাগ করেছেন এবং রিফাত রশিদ গণমাধ্যমে এবং ফেসবুক স্ট্যাটাসে স্পষ্ট করে জানিয়েছেন তাকে যে কমিটিতে যে জায়গায় রাখা হয়েছে সেই জায়গায় রাখার ব্যাপারে তার সঙ্গে কোনো আলোচনা করা হয়নি, তার মতামত নেওয়া হয়নি। আলোচনা করা হয়েছে কিন্তু সেই আলোচনা ফলপ্রসূ হয়নি। আলোচনা ফলপ্রসূ না হওয়া সত্ত্বেও তাকে সেই পদে দেয়া হয়েছে, অর্থাৎ তাকে যে পদ দেওয়া হয়েছে সেই পদ তার পছন্দ নয়, তিনি পদত্যাগ করেছেন। অনেকে ভাবছিলেন যে রিফাত রশিদই এই দলের মূল দায়িত্বে আসবেন, কিন্তু বাকের মজুমদার এবং কাদের এই দুজনকে মূল দায়িত্বে রেখে দলের নাম যখন ঘোষণা করা হয়েছে তখন রিফাত রশিদ নিজের জায়গা থেকে পদত্যাগ করেছেন। এই পদত্যাগের ঘটনা, তিনি সহ 3 জন পদত্যাগ করেছেন। এই পদত্যাগের ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদের ভবিষ্যৎ অন্ধকারের মতো হয়ে গেল। মারামারি দিয়ে শুরু, এবার পদত্যাগ, এর আগে একজন পদত্যাগ করেছেন, এবার 3 জন পদত্যাগ করলেন।
এই পদত্যাগের লাইন আরও বাড়বে এটা নিশ্চিত। রিফাত রশিদ একেবারে স্পষ্ট করে বলেছেন যে এই দল শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে সব ইউনিভার্সিটি, সব কলেজের অবদান রয়েছে। সেই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়, 7 কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয়, সঙ্গে আরও অন্য বিশ্ববিদ্যালয়গুলো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিত্ব ঠিকভাবে না রেখে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব না রেখে, কলেজের প্রতিনিধিত্ব না রেখে যে দল গঠন করা হয়েছে সেই দলের সঙ্গে তিনি একমত নন। রিফাত রশিদের এই পদত্যাগ গণতান্ত্রিক ছাত্র সংসদের সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় ধরনের বাধা হবে। আবার আরেকটা আলোচনা চলছে যে এই সমন্বয়করাই কিছুদিন আগে, অর্থাৎ 24-এর শেষের দিকে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে এরকম পোস্টার লাগিয়েছিল, এরকম মিছিল করেছিল। যখন বিএনপি তাদের ছাত্রদল তাদের পোস্টার লাগাতে গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন তাদেরকে পোস্টার লাগাতে বাধা দিয়েছিল তারা, যে ক্যাম্পাসে রাজনীতি চলবে না, ক্যাম্পাসে রাজনীতি করা যাবে না। সেই তারাই আবার নতুন করে ছাত্র রাজনীতির দল গঠন করলো। এই প্রশ্নের উত্তরে বাকের মজুমদার বলেছেন যে তারা কখনোই ছাত্র রাজনীতির বিরুদ্ধে ছিলেন না, তারা নাকি ছিলেন লেজুর ভিত্তিক যে রাজনীতি সেই রাজনীতির বিপক্ষে। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যে রাজনৈতিক দলটি হলো, সেই রাজনৈতিক দল কি জাতীয় নাগরিক পার্টি যেটা হচ্ছে সেই নাগরিক পার্টির সঙ্গে কাজ করবে না? তারা কি লেজুর ভিত্তিক রাজনীতি করবে না? জাতীয় নাগরিক কমিটির সমর্থক তারা হবে না? সেটা একটা বড় প্রশ্ন, সামনেই দেখা যাবে আসলে কি হচ্ছে। এদিকে জাতীয় নাগরিক পার্টি যেটা আজকে গঠন হতে চলেছে এবং বেশ রমরমা আয়োজনে ঘোষণা আসবে, এই পার্টির নাম ঘোষণা করা হবে আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি। সেই দলটা আসলে কার, সমন্বয়কদের নাকি ডক্টর ইউনূসের, সেই আলোচনা কিন্তু চলছে। সেই আলোচনা কোথা থেকে আসলো? এর আগে এই দলটির নাম আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকেই বলেছিলাম, যে নাম ফাইনাল হয়েছিল সেই নামটা ছিল জনশক্তি। অর্থাৎ ডক্টর ইউনূসের যে 111-এর দল, যে দলটাকে তিনি 3 মাসের মাথায় আবার বিলুপ্ত ঘোষণা করেছিলেন, নাগরিক শক্তি, সেই নাগরিক শক্তির শব্দ যে থাকবে এটা নিশ্চিত করেই আমরা বলেছিলাম। নাগরিক শক্তির থেকে শব্দ নিয়ে নাগরিক কমিটি, জাতীয় নাগরিক কমিটি করা হয়েছে। নাগরিক শক্তি শব্দ থেকে দুটো নাম তাদের মধ্যে চয়েসে ছিল, জনশক্তি এবং নাগরিক পার্টি। শেষ পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি করা হলো, অর্থাৎ নাগরিক শব্দটা রাখা হলো। এই কারণেই আলোচনা চলছে যে এটা সরাসরি ডক্টর ইউনূসের ইনপুট কিনা, ডক্টর ইউনূস এই নামটি দিয়েছেন কিনা সেই আলোচনা চলছে। এর আগে আমরা দেখেছি বিপিএল এর টাইটেল সঙ্গে ডক্টর ইউনূস ইনপুট দিয়েছেন, সেটা নিয়ে নানা রকমের প্রচার করার চেষ্টা করেছিলেন বিসিবি সভাপতি এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ঘটা করে প্রচার করার চেষ্টা করেছিলেন যে আমাদের প্রধান উপদেষ্টা বিপিএল এর থিম সঙ্গে ইনপুট দিয়েছেন। কি ইনপুট দিয়েছেন, কোন লাইনটা তার লেখা সেটা অবশ্য তারা বলেননি, শুধু বলেছেন যে ইনপুট দিয়েছেন। এখন এই রাজনৈতিক দলে নতুন করে ইনপুটের ঘটনা ঘটলো কিনা সেই বিতর্কই কিন্তু এখন চলছে। এই বিতর্ক চলার কারণ হচ্ছে আন্তর্জাতিক একটি গণমাধ্যমে ডক্টর ইউনূস স্পষ্ট করে বলেছিলেন যে ছাত্ররা আমার কাছে আসলো, তারা নতুন দল করতে চাইছে, নতুন দলে আমাকে চাইছে তারা। আমি বলেছি না, আমার থাকা সম্ভব নয়, তোমরা করো, তোমাদের প্রতি আমার সমর্থন থাকবে, দোয়া আশীর্বাদ থাকবে। তাদেরকে করতে বলেছি আমরা যতটুকু পারছি তাদেরকে সহযোগিতা করছি, একেবারে নিজের মুখে তিনি স্বীকার করেছিলেন। সেই ধারাবাহিকতায় আলোচনাটা চলে আসে যে জাতীয় নাগরিক পার্টি যেটা হচ্ছে, সেই নাগরিক শক্তি থেকে নাগরিক পার্টি, এই দলটা ডক্টর ইউনূসের দল কিনা, কিংবা ডক্টর ইউনূসের এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সময় পার হয়ে যাওয়ার পরে এই দলের দায়িত্ব ডক্টর ইউনূস নিজেই নিয়ে নেবেন কিনা সেই আলোচনা চতুর্দিকে চলছে। এখন যেহেতু আহ্বায়ক কমিটি হচ্ছে, এরপরে কাউন্সিলের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত হবে, সেই ক্ষেত্রে সভাপতি হিসেবে ডক্টর ইউনূসকে আবার দেখা যাবে কিনা সেই বিতর্ক চতুর্দিকে শুরু হয়েছে। আদতে কোনটা ঠিক? যখন এই পার্টির ঘোষণা চলছে, আজকে ঘোষণা হবে, তখন সমন্বয়করা বলছেন যে সারা দেশ থেকে লক্ষ লক্ষ জনতা এখানে আসবে। সার্জিস আলম বলেছেন যে কয়েক লক্ষ মানুষের সমাবেশ হবে। তো কয়েক লক্ষ মানুষের সমাবেশ যদি মানিক মিয়া এভিনিউতে হয়, তাহলে আজকে ঢাকা অচল হয়ে যাবে, ঢাকায় গাড়ি ঘোড়া চলাচল দুঃসাধ্য হয়ে যাবে নাগরিকদের জন্য। সেই কারণেই এর আগের ভিডিওতেও আমরা বলেছি যে কেন উন্মুক্ত জায়গায়, উন্মুক্ত রাস্তায় মানিক মিয়া এভিনিউয়ের মতো একটা ব্যস্ত জায়গায় কেন করতে হবে, যেখানে ফার্ম গেট ঐতিহাসিক জ্যামের এলাকা, সেই জায়গায় কেন করতে হবে সেই প্রশ্ন থাকছেই। কেন সোহরাওয়ার্দী উদ্যান কিংবা এরকম একটা মাঠে নয়, কেন ওপেন স্পেসে? যেহেতু তারা ক্ষমতার কাছাকাছি রয়েছে, ক্ষমতার আশীর্বাদে নতুন দল করছে, অনেকে বলছেন এটাকে কিংস পার্টি হচ্ছে, যদিও তারা অস্বীকার করছে, সেহেতু তারা অনেক কিছুই করতে পারে, এটাই স্বাভাবিক, তারা করছেন। এখন দেখার বিষয় যে ছাত্র সংগঠন যেটা গণতান্ত্রিক ছাত্র সংসদ, সেই সংগঠন যখন মারামারি দিয়ে শুরু হলো, তখন মূল রাজনৈতিক দল
নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি, সেই দলটাও আবার মারামারি দিয়ে শুরু হয় কিনা। কারণ এরই মাঝে শোনা যাচ্ছে নেতৃত্বের দ্বন্দ্ব চরমে উঠেছে বলেই একই পদে, মুখ্য সংগঠক পদে বাংলাদেশকে দুই ভাগ করে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ দুইজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাটোয়ারিকে প্রধান সমন্বয়ক করা হয়েছে, আক্তার হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। নাহিদ তো আহ্বায়ক হবেন বলেই তিনি পদত্যাগ করেছেন সরকার থেকে। এই নেতৃত্বের কোন্দল আজকের ঘোষণা মঞ্চে দৃশ্যমান হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। কারণ প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা এখন পর্যন্ত কিন্তু স্পষ্ট বলছে যে নতুন যে রাজনৈতিক দল গঠিত হচ্ছে সেটার সঙ্গে তারা একমত নয়। এখন দেখার বিষয় কি ঘটে আজকে, কি ঘটতে চলেছে আজকে। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত কি ঘটবে? ছাত্র রাজনীতির, ছাত্রর যে সংগঠন সেটা মারামারি দিয়ে, এবং তারপরে পদত্যাগের নাটক চলছেই, শুরু হয়েছে মারামারি দিয়ে। মনের দুঃখ মনে চাপা রাইখা যে পথ চলি, 17 বছর পার করিলাম, কত কাঁদলাম কত মরলাম, নাই কি রে তোর স্মরণে, বুড়া হইব তোরই কারণে। গলাটা ভালো না, তবে গানটার অর্থ নিশ্চয়ই বুঝতে পারছেন। মানে ফিলিংসটা আসলে কেমন হয় যে দীর্ঘদিন যাবৎ 17 বছর বিএনপি এবং জামাত দুই দলের অনেক নেতা ফাঁসিতে ঝুলেছেন, জেল খেটেছেন, মারা গেছেন। শেখ হাসিনার সরকারের পতনের জন্য ধীরে ধীরে যে প্ল্যাটফর্মটা তারা তৈরি করেছেন, একদম সর্বশেষ পর্যায়ে এসে একটা টোকা দিয়া সেই সরকারকে ফেলে দেওয়ার পর আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য বা নতুন বাংলাদেশ 53 বছরের যে রাজনীতির সংস্কৃতি সেটাকে দূরে ঠেলে নেতৃত্বের জায়গায় নতুন রাজনৈতিক নেতৃত্ব তৈরির জন্য আজকে যে মহা সমাবেশের আয়োজন করছে বিএনপি এবং জামাতের যারা নেতাকর্মী আছেন, ফিলিংসটা আসলে কেমন? আমরা অনলাইনে দেখতে পাচ্ছি গেল 6 মাস আগেও বা এই সরকার গঠনের পরপরও সমন্বয়কদের জন্য বিএনপি এবং জামাতে যে সকল নেতাকর্মীদের প্রচন্ড ভালোবাসা ছিল, বাট যখনই তারা রাজনৈতিক দলের ঘোষণা দিল ভালোবাসায় টান পড়েছে। তবে টান পড়ুক আর না পড়ুক, সবার দৃষ্টি এখন ক্ষমতা। তো সেই ক্ষমতাকে আগামী দিনে নিজেদের কন্ট্রোলে নেওয়ার জন্য ঢাকা ইউনিভার্সিটি কর্তৃক একটা যে শিক্ষার্থীদের বন্ধুদের দল আছে, এটা আমরা বন্ধুদেরই, কারণ তারা একে অন্যের পরিচিত আজকে 3 থেকে 4 বছর বা 5 বছর সেই ভিপিনের হাত থেকে আজকের দিন জাতীয় নাগরিক পার্টি আর কয়েক ঘন্টা পরে বাংলাদেশ হয়তো নতুন কিছু দেখতে যাবে। আর আজকে জানান দেওয়া হচ্ছে পুরো বাংলাদেশ কাঁপাই দেওয়ার জন্য যে এই জাতীয় নাগরিক পার্টি আগামী দিনে কতটুকু ক্ষমতার কাছাকাছি যেতে পারবে। কথা বলছি এই মুহূর্তে, আমি যখন কথা বলছি মানিক মিয়া অ্যাভিনিউতে বিশাল স্টেজ, 4 থেকে 5 লক্ষ লোকের সমাগমের অপেক্ষা। হয়তোবা যখন এই ভিডিও দেখছেন অলরেডি মানুষ হয়ে গেছে। তো এই সিচুয়েশনটা বিএনপি এবং জামাতের জন্য আসলে বিষয়টা কেমন? ডক্টর ইউনূস সরকারের উপর টোটালি আস্থা হারিয়ে ফেলেছে বিএনপি। কারণ এই যে পার্টি যেটা তৈরি হচ্ছে, ডক্টর ইউনূসের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল যেটা নিজে পারেন নাই, আজকে ছাত্রদের মাধ্যমে তিনি এটা কেউ কেউ বলছেন যে করিয়ে দেখেছেন, আশ্বস্ত করেছেন। একদম সরকারি থেকে অনেক ধরনের সহযোগিতা তাদেরকে দেওয়া হয়েছে, এবং কি ভবিষ্যতেও আগামী দিনে নির্বাচন হলে যে নিরপেক্ষ বা লেভেল প্লেইং ফিল্ড অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে ছাত্রদের এই দলটার পার্থক্য থাকবে। কারণ সরকারে তাদেরই উপদেষ্টা হচ্ছে যিনি এই দলটার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস। অপরদিকে নাহিদ এবং আসিফ এবং মাহফুজ তারা কিন্তু ক্ষমতাতে আছে, একজনের সিট আরেকজন নিচ্ছে, বাট কন্ট্রোলিং রাখছে সরকারের উপর। তো একটা নতুন রাজনৈতিক দল, দেখেন এই দেশের মানুষের কিন্তু চাওয়া ছিল, এটা বাস্তব, যে গতানুগতিক ধারায় আওয়ামী লীগের বিপরীত বিএনপি, বিএনপির বিপরীত আওয়ামী লীগ, আর বাকিরা হচ্ছে পরজীবী। কারণ এককভাবে জামাত জীবনে পাশ করতে পারবে না, জাতীয় পার্টিও পারবে না। তো আওয়ামী লীগ বিএনপির কাঁধে তারা ভর করেছিল এত বছর, এখন যার যার রাগাতে আবার তারা বিচ্ছিন্ন হয়েছেন। এখন ছাত্ররা যেই গতিতে এগুচ্ছে, মানুষের মধ্যে একটা বড় অংশ তাদেরকে সাপোর্টও করছে যে আসলে পরিবর্তন দরকার, নতুন একটা বাংলাদেশ দরকার।
বাট সেই নতুন বাংলাদেশের জন্য আমাদের যে রাজনৈতিক দলগুলা গেল 17 বছর তারা অপেক্ষা করেছিলেন ক্ষমতার জন্য, এখন আশ্বস্ত করছেন যে কোথাও না কোথাও মানুষের বিশ্বাসের জায়গাটা হারাই গেছে। জামাতের ব্যাপারে মানুষের বক্তব্য ধর্ম ব্যবসায়ীর দল, বিএনপির ব্যাপারে মানে ওই যে মুদ্রার এই পিঠ, এক সাপের দুই বিষ, ধানের শীষা নৌকা, এরকম বক্তব্য কিন্তু আছে। একটা হিউজ চ্যালেঞ্জিং সিচুয়েশন তৈরি হবে আগামী দিনের নির্বাচন, এটা মনে রাখেন। কারণ ছাত্ররা হুট করে যে অবস্থানটা তৈরি করছে, এই ঝড়টারে হালকা নিচ্ছিল এতদিন বিএনপি। আজকে হয়তোবা যদি সমাগমে তারা 4-5 লাখ মানুষের উপস্থিতি করে ফেলে, ইটস এ হিউজ ম্যাসিভ মেসেজ। আর দিন শেষে আমি আবার আশ্চর্য হব না ছাত্রদের রাজনৈতিক দল যদি শক্তিশালী হয়ে যায়, যে বিএনপি এবং জামাত আবারও আওয়ামী লীগকে হারানোর জন্য এত বছর একজোট ছিল, এবার হয়তো ছাত্রদের বিপরীতে তারা একজোট হইলেও হইতে পারে। পরিস্থিতি কিন্তু এমন তৈরি হইতেও পারে আলাদা আলাদা হাঁটলে। 28শে ফেব্রুয়ারি ছাত্রদের আপনার নতুন কমিটি আপনার আত্মপ্রকাশ করার কথা ছিল। বিশেষ করে আজকেই কিন্তু যে হট্টগোল ইতিমধ্যে বাংলাদেশে লাগছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নতুন কমিটি, এটিকে নিয়ে, এটি আসলে শুরুর প্রথম দিক দিয়ে কিন্তু তাদের বিশৃঙ্খলা দিয়ে শুরু হয়েছে এবং এই দল যে আগামীতে বাংলাদেশে কোনো জায়গায় কোনো স্থান লাভ করতে পারবে না, এটার নজির কিন্তু আজকে এদেশের জনগণ দেখেছে। সংগঠন এখনো ভালো করে কিন্তু কর্মসূচি দিতে পারেনি, অথচ আজকেই কিন্তু তাদের রফা দফা শেষ, মানে তাদের নিজেদের মধ্যে। এগুলো হওয়ার প্রধান কারণ হচ্ছে যে এই ছাত্রদেরকে লোভ লালসা তারাই শিখিয়েছে। তারা ছিল ঘরে পড়াশোনা করত, তাদেরকে রাজপথে এনে শেখ হাসিনার বিরুদ্ধে লেলিয়ে দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে এই দেশটাকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়ে তাদের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে তারা এখন বাংলাদেশে রাজনৈতিক সংগঠন খুলে একটি নতুন ব্যবসা শুরু করছে। যাদের রাজনীতি সম্বন্ধে ন্যূনতম কোনো জ্ঞান নেই, বা আওয়ামী লীগ বিএনপির কাছে তারা এখন ছাত্র বললে চলবে না, যেগুলো নার্সারি বলে না, যে বাচ্চারা আপনার নার্সারিতে পড়াশোনা করে, তাদের কাছে হচ্ছে তারা এরকম। কিন্তু আজকে এই ছাত্ররা মারামারি কেন করতেছে জানেন? কারণ এই ছাত্রদেরকে টাকার লোভ দেখানো হয়েছিল। আজকে তারা দেখতেছে যে যারা এখন এই কমিটিতে আছে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, 100 কোটি টাকা তাদের পকেটে ঢুকতেছে। অথচ এই আন্দোলন করে যারা এখন অসুস্থ এবং কি ঘরে অবস্থান করতেছে, তারা কিন্তু বেনিফিট পাচ্ছে না। তারা এখন চিন্তা করতেছে আমরা কেন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করলাম, কেন শেখ হাসিনাকে দেশ থেকে আমরা তাড়িয়ে দিলাম। এগুলো হচ্ছে যারা আন্দোলনে গেছে তারা এখন প্রকাশ্যে না বললেও মনে মনে এখন এই কথাগুলো বলে। এখন যারা সমন্বয়ক পরিচয় দেয় তারা কিন্তু এখন বেনিফিট, আর যারা এই কমিটিতে ঢুকতে চায় তাদেরকে নেওয়া হচ্ছে না। এখন তাদেরও মনে ক্ষোভ, তাহলে আমরা আন্দোলন কেন করলাম? আমরা তো এখন মানে আওয়ামী লীগেরও শত্রু, বিএনপিরও শত্রু, সবার শত্রু। আমরাও যদি মাল কামাইতে না পারি, মাল পানি যদি না কামাইতে পারি, তাইলে আমাদের পরের অবস্থা কি হবে? আওয়ামী লীগের অনেক নেতারা তো দুর্নীতি করছে, কইরা টাকা পয়সা কামাইছে, হয়তো ওরা বাইচে গেছে, কিন্তু সামনে যে পরিস্থিতি আরও খারাপ হবে, তারাও যে রাজনীতির মাঠে টিকতে পারবে না, এটা 100% গ্যারান্টি। তারা টিকতে পারবে না রাজনীতির মাঠে। কিন্তু তারা যে অবস্থা বাংলাদেশে তৈরি করছে, জনগণের পীড়ায় দেখবেন তারা আপনার হয়ে যাবে। কারণ জনগণ ইতিমধ্যে তাদের যে বাটপারি এগুলো ধরে ফেলছে। অথচ আজকে দেখেন তারা কমিটি এখনও বাংলাদেশে কেন তৎপরতা করতে পারে নাই, কিন্তু আসলে তারাই ছিল সেই লোক যারা আপনার ছাত্রলীগের হেলমেট পরে থাকতো এবং কি ছাত্রলীগের লঙ্গির তলে থেকে আপনার সমন্বয়ক বের হয়েছে। তারা হচ্ছে সেই গুপ্ত সংগঠন। আজকে এই দেশের ছাত্র সমাজকে ধ্বংস করে দিয়ে তারা এখন লাভবান হয়ে গেছে, তারা এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। যারা এখন আন্দোলন করছে তারা এখন হায় আফসোস করে, আমরা তো এখন শত্রু হয়ে গেলাম। এখন তারা চিন্তা করতেছে যে আমরা তো শত্রু হইলাম, আমরা তো 10টা টাকা বেনিফিট পাই নাই, তাহলে তোরা পাবি আমরা পাবো না, এরকমটা তো হতে পারে না। এর জন্য মনে করেন এরকম হট্টগোল এবং কি গন্ডগোল হচ্ছে এই কমিটিকে কেন্দ্র করে। তাইলে আপনি বুঝতেই পারতেছেন যে এই কমিটি বাংলাদেশের কোথাও গিয়ে দাঁড়াতে পারবে না, রাজনীতির ব্যানারে কোথাও গিয়ে দাঁড়াতে পারবে না। যেমন খাইব আওয়ামী লীগের দৌড়ানি, তেমন খাইব বিএনপির দৌড়ানি, জাতীয় পার্টির দৌড়ানি, আরও যে রাজনৈতিক সংগঠন আছে তারাও এখন তাদের উপর চড়া হয়ে বসে আছে। তারা সবাই সন্দেহ করতেছে যে এই দল ডক্টর ইউনূস চাচ্ছে যে তাদেরকে ভর করে সে যেন ক্ষমতায় চলে যেতে পারে, বাংলাদেশের একটি যে কোনো পদে সে আসতে পারে, যেমন রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, এরকম একটা স্বপ্ন ইতিমধ্যে কিন্তু ইউনূস দেখতেছে এই ছাত্রদেরকে দিয়ে। কিন্তু আসলে তাদেরকে দিয়ে কিচ্ছু হবে না, দেশে তারা কিছু করতেও পারবে না, কারণ তারা ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে টাকার কাছে।
তারা টাকার কাছে অলরেডি অনেক আগেই বিক্রি হয়ে গেছে, কারণ তাদের নৈতিকতা তারা হারিয়েছে। আরও যে উপদেষ্টা নাহিদ বলে না যে আমি উপদেষ্টার পদ ছেড়ে রাজনীতিতে আসলাম, বা এটা কেন আসছে আর কিছুদিন পর আপনারা বুঝতে পারবেন। সেও তো তার দায়িত্বে থাকা অবস্থায় কোটি কোটি টাকা সে আপনার হাতিয়ে নিয়েছে। এগুলোর কিন্তু প্রমাণ ইতিমধ্যে দিচ্ছে, বিভিন্ন মিডিয়া বলতেছে। সে বলে যে আমি তো এত টাকা আমার অ্যাকাউন্টে লেনদেন হয়েছে। বাংলাদেশ থেকে ভাই টাকা পাচার যারা করছে আওয়ামী লীগের সময়, যারা আপনার দুর্নীতিবাদ ছিল, তারা কি নিজের অ্যাকাউন্ট দিয়ে টাকা পাচার করছে? এগুলো কি জনগণকে বোকার স্বর্গে বসবাস করে? কি বুঝাইতে চান এগুলো? ছাত্র রাজনীতি আজকেই শেষ, মানে আজকে আপনাদের শুরু ছিল, আজকেই আপনাদের শেষ। কারণ সামনে আপনারা আগামীতে কোথাও গিয়ে এই ছাত্র রাজনীতিবিদরা দাঁড়াতে পারবে না বাংলাদেশের। আমি বলে দিলাম কেন দাঁড়াতে পারবে না, কারণ তারা এখন কয়েকটি দলের শত্রু হয়ে গেছে। কারণ এই ছাত্র সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার কারণে আজকে তাদের মধ্যে লোভ তৈরি হয়েছে। ছাত্ররা এখন ভাবতেছে টাকাই, আরে রাজনীতি করলেই তো টাকা। এখন তাদেরকে আপনার এইগুলো কিন্তু তারা আগে বুঝতো না, এখন তাদেরকে এগুলো বুঝায়া তাদেরকে এখন খাবার দিচ্ছে না, বাঘ কিন্তু তাদেরকে দেয় না, না দেওয়ার কারণে আজকে কিন্তু তারা এরকম আপনার উচ্ছৃঙ্খল হয়ে গেছে, উগ্র হয়ে গেছে। এইগুলোর দায় আবার কে নেবে? এই সমন্বয়কদেরকে নিতে হবে। এই রাষ্ট্রের ছাত্র সমাজের শিক্ষাকে ধ্বংস করার জন্য এই ছাত্রদের নতুন দল শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে, যেটি তার চূড়ান্ত নামটি অবশেষে জানা গেছে, এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, জাতীয় নাগরিক পার্টি। অর্থাৎ জাতীয় নাগরিক কমিটি থেকে জাতীয় নাগরিক পার্টি, নাগরিক শব্দটা কিন্তু রয়ে গেছে এবং সেখান থেকেই গুঞ্জনটি আরও তীব্রতর হচ্ছে। প্রশ্নটি যেটি গুরুতর আকারে উঠেছে, তাহলে কি 1/11-এর সময় জন্ম নেওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দলটি ছিল নাগরিক শক্তি, সেটিরই আপডেটেড কোনো ভার্সন কিনা? এবং একই সঙ্গে প্রশ্ন উঠেছে যে কারা এই নতুন দলের শুক্রবার আত্মপ্রকাশ মঞ্চে উঠতে যাচ্ছেন, কারা যোগ দিতে যাচ্ছেন, সে বিষয়ে কথা বলবো। তার আগে নাগরিক শক্তির আপডেটেড ভার্সন নাগরিক পার্টি কিনা, আমি শুধু দুটো বিষয়ের যোগসূত্রটা আপনাদের সামনে তুলে ধরি। এ যাবৎকাল পর্যন্ত, মানে 5 আগস্ট বা 8 আগস্টের পর থেকে আমাদের প্রধান উপদেষ্টার যে কটি ইন্টারভিউ করা হয়েছে গণমাধ্যমের পক্ষ থেকে, তার মধ্যে নিঃসন্দেহে নিউ এজের সম্পাদক সিনিয়র সাংবাদিক নুরুল কবিরের যে ইন্টারভিউটি অবশ্যই তাক লাগিয়ে দেওয়ার মতন। সেই ইন্টারভিউর একটি জায়গায় প্রশ্ন ছিল নুরুল কবিরের, আমাদের তারিখটা আগে একটু মনে রাখা দরকার। এই ইন্টারভিউটা প্রকাশ পেয়েছিল 29শে ডিসেম্বর 2024-এর। তো সেখানে প্রশ্ন ছিল যে দলটি গঠন করা হয়েছিল 1/11-এর সময়, নাগরিক শক্তি, সেই নাগরিক শক্তির সঙ্গে ছাত্রদের নাগরিক কমিটির চিন্তার বা ভাবনার কোনো সম্পর্ক আছে কিনা, অর্থাৎ জাতীয় নাগরিক কমিটি যেটা করা হয়েছিল ছাত্রদের। ডক্টর মোহাম্মদ ইউনূসের উত্তর ছিল নাগরিক শব্দটা কমন আছে, তাছাড়া আমার সঙ্গে তাদের কোনো আলোচনা হয়নি, তারা শব্দটা কোথায় পেল আমি জানি না, আমার কাছ থেকে কোনো পরামর্শ নেওয়া হয়নি বা আমার সঙ্গে এই বিষয়ে কোনো আলাপ হয়নি, একেবারেই অ্যাভয়েড করেছিলেন আমাদের প্রধান উপদেষ্টা। কিন্তু 1 মাস পরে এসে দ্য ফিনান্সিয়াল টাইমস, আন্তর্জাতিক গণমাধ্যম লন্ডন ভিত্তিক, সেইখানে আবার যে ইন্টারভিউটি প্রকাশ করা হয়েছিল, তিনি যখন সুইজারল্যান্ডের দাভোসে গিয়েছিলেন একটি অর্থনৈতিক সম্মেলনে যোগ দিতে, সেখানে দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস তার ইন্টারভিউ করেছিল, যেটি প্রকাশ হয়েছিল 29শে জানুয়ারি। তো 1 মাস পর সেইখানে তিনি কিছু মন্তব্য করেছিলেন ছাত্রদের নতুন দল সম্পর্কে। সেখানে তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে ছাত্ররা বলছে, যে তার উদ্দেশ্যে বলছে, কেন আপনি আপনার বা আমাদের নিজস্ব দল গঠন করেন না, আমরা একটা সুযোগ নেব। তারা বলেছে আপনার কোনো সুযোগ নেই, এমনকি সংসদে আপনার একটি আসনও থাকবে না। কেন? কারণ কেউ আপনাকে চেনে না। আমি তাদের বললাম পুরো জাতি তাদেরকে চেনে। ছাত্র দাবা তিনি বলছেন, মানে তিনি যেভাবে কথাগুলো বলছেন আমি কোট আনকোট তুলে ধরছি, যদি আপনারা এই বিষয়টি জানেন। তারপরেও কারণ কেউ আপনাকে চেনে না, আমি তাদের বললাম পুরো জাতি তাদেরকে চেনে, ছাত্রদেরকে চেনে, তারা যা করতে চায় সে বিষয়ে তাদেরকে একটা সুযোগ দিই, সুতরাং এটি তারা করবে। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সব ধরনের পরামর্শ দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, সাহস দিয়েছেন নতুন দল করার ক্ষেত্রে। তো নতুন দল করার ক্ষেত্রে তিনি এই সাহসটা বা এই উৎসাহটা তো ওই জানুয়ারিতে এসে দেননি, যেই সাক্ষাৎকারটি তিনি জানুয়ারিতে দিচ্ছেন,
20, 22 বা 25 তারিখের দিকে। তো ডিসেম্বরে সাংবাদিক নুরুল কবির কাছে তিনি একেবারে অস্বীকার করলেন যে কোনো আলোচনা হয়নি। এবং ছাত্রদের এই দল গঠনের বিষয়টি তো 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের 1-1.5 সপ্তাহ পর থেকেই আলোচনায় এসেছে। যখনই আলোচনায় এলো তখনই ছাত্র নেতৃত্বের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হলো। কেউ চাচ্ছিল যে নতুন দল আসুক, কেউ চাইছিলেন যে না, নতুন দলের কোনো প্রয়োজন নেই, তাদের যেটি লক্ষ্য সেটি বাস্তবায়ন হয়ে গেছে, শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। তো সেই জায়গা থেকে আরও একটু যদি সমীকরণ দিই, সেটি হচ্ছে এই নতুন দলে আহ্বায়ক কে হচ্ছেন? নাহিদ ইসলাম। মুখ্য সংগঠক বা সদস্য সচিব কে হচ্ছেন? আক্তার হোসেন। মুখ্য সংগঠক 2 জন, সার্জিস আলম এবং হাসান আবদুল্লাহ। উত্তর দক্ষিণাঞ্চল ভাগ করা হয়েছে দেশের। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি মুখ্য সমন্বয়ক। আচ্ছা, তারা যেই দল থেকে বা যে সংগঠন থেকে এসেছে, আন্দোলনটা তারা একসাথে হলো আন্দোলনে, সেটি কি? ছাত্র শক্তি। যেই ছাত্র শক্তি গঠন হয়েছিল 2023-এর 4 অক্টোবর, গণতান্ত্রিক ছাত্র শক্তির নামে যে সংগঠনটি আত্মপ্রকাশ করে, সেটি আবার কোত্থেকে হয়েছিল? নুরুল হকের যে ছাত্র অধিকার পরিষদ, তাদের ওইখান থেকে বেরিয়ে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে তারা নতুন সংগঠনটি খুলল। আমাদের ডেটগুলো খেয়াল রাখা দরকার। 2023-এর 4 অক্টোবর, অর্থাৎ 2024-এর 5 আগস্টের মাত্র 8-9 মাস আগে সম্ভবত হিসাব করলে। এবং এই ছাত্র শক্তির নেতৃত্বে যারা ছিল তারাই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এসেছিল। এবং সেই দলটি বিলুপ্ত করা হয় 5 আগস্টের পরে, মানে সেই সংগঠনটি 14 সেপ্টেম্বর 2024, অর্থাৎ 1 মাসের মাথায়, প্রায় 1 মাসের মাথায় এই সংগঠনটির বিলুপ্তি করা হয়। এখন এর থেকে আমরা কি বুঝে নিতে পারি? হতে পারে কোনো সম্পর্ক নেই, কিন্তু সূত্র কি বলছে আমরা একটু মিলিয়ে দেখতে পারি। এক হচ্ছে, তিনি 1 মাস আগে যখন অস্বীকার করলেন 2024-এর ডিসেম্বরে নুরুল কবিরের কাছে যে না, তাদের সাথে কোনো আলোচনা হয়নি ছাত্র রাজনীতির বিষয় বা দল করার বিষয়, আবার 1 মাস পর এসে ফিনান্সিয়াল টাইমসকে তিনি বললেন যে তিনি উৎসাহ দিয়েছেন, এবং উৎসাহটা আরও আগে থেকে নিশ্চয় দিয়ে আসছিলেন। ছাত্ররা যদি তার উৎসাহেই উৎসাহিত হয়ে থাকে, সেটি তো আগস্টের মাঝামাঝি বা আগস্টের শেষ থেকে 2024-এর। এবং গণতান্ত্রিক ছাত্র শক্তি কবে গঠিত হয়েছিল, কবে বিলুপ্ত হলো, সেটিও আমাদের একটু মিলিয়ে দেখা দরকার। যাই হোক, এখন এই ছাত্র শক্তির নেতৃত্বে কারা ছিল? ছিলেন হচ্ছে মাহফুজ আলম, সরকারের অন্যতম উপদেষ্টা, ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য অনুযায়ী অন্যতম মূল মাস্টার মাইন্ড ছিলেন নাহিদ ইসলাম, ছিলেন আসিফ মাহমুদ। তারাই কিন্তু দৃশ্যপটে। এবং আরও একজন ছিলেন আক্তার হোসেন, তিনি এখন এই কমিটির নতুন যে পার্টি হতে যাচ্ছে সেটির অন্যতম মূল দায়িত্বে সদস্য সচিব। কারা যোগ দিতে যাচ্ছেন? খুব কি মহাবিস্ফোরণ ঘটানো হবে? যেটি জানা গেছে যে এখানে যোগ দিতে পারেন অবসরপ্রাপ্ত কিছু সাবেক আমলা, অবসরপ্রাপ্ত কয়েকজন সাবেক সামরিক কর্মকর্তা। এখন প্রশ্ন হচ্ছে যে যোগ তারা দিতেই পারেন, এবং একই সঙ্গে যোগ দিবেন আওয়ামী বিরোধী আন্দোলনে দীর্ঘদিন ধরে যারা রাজপথে ছিলেন, বিভিন্ন ছোট ছোট দলের, সেই ছোট দলগুলোর হয়তো কেউ কেউ এখানে যোগ দিতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মূল দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা তো হয়ে গেছে মূল জায়গায়, এই সব মানুষেরা বা ছাত্ররা তারা পদবি নিয়ে গেছে। এখন যারা যাবে সিনিয়র কোনো পার্সন, যদিও নাগরিক কমিটির নাম দেওয়া হয়েছে প্রথমে, সেই নাগরিক কমিটিতে কোন সিনিয়র সিটিজেনরা ছিলেন সেটি নিয়ে তো একটা প্রশ্ন রয়েছেই। এখন পরবর্তীতে এসে সেটি আবার জাতীয় নাগরিক পার্টি হলো, তার পদবি ভাগ বাটোয়ারা হয়ে গেছে। কোন এমন সামরিক কর্মকর্তা, সাবেক সামরিক কর্মকর্তা বা সাবেক আমলারা এতে যোগ দেবেন যে এসে তাদের অধীনে কোনো ছোটোখাটো পদ নিয়ে থাকবেন? আমার মনে হয় এমন কোনো চমক থাকবে না। যত বেশি ঢাকঢোল
গাজার ফোনে তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। আপনারা সবাই জানেন যে এই রাজনৈতিক দলটা নিয়ে গত কিছুদিন ধরেই অনেক আলোচনা সমালোচনা হয়। অন্যদিকে তারা কিন্তু সফলভাবে তাদের রাজনৈতিক দলটা আত্মপ্রকাশ করে এবং তারা কিন্তু আমাদের দেশটাকে স্থিতিশীল এবং আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং তারা কিন্তু গত 2024 সালে যে জুলাই আগস্ট আন্দোলনটি হয়েছিল সেই শিক্ষার্থীরাই আমাদের দেশটাকে স্বাধীন করেছিল। এখন তারা একটি দল আত্মপ্রকাশ করে, তাদের এই দলটাকে নিয়ে অনেকে অনেক কথা বলে, অনেকে তাদের মধ্যে অনেক ঝামেলাগুলো হয়, সেই সব অনেক বক্তব্য আপনাদেরকে দেখিয়েছি। অন্যদিকে আমাদের দেশকে নিয়েও অনেক কথা আপনাদেরকে এখানে দেখিয়েছি। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।